মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পরীক্ষা ভালোভাবে দিচ্ছ। আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় থেকে আলোচনায় আসব। গত ক্লাসেও তোমাদের সরলরৈখিক সংগঠন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সরলরৈখিক সংগঠনের যে বৈশিষ্ট্য তা নিয়ে কথা বলেছিলাম। তাহলে সরলরৈখিক সংগঠনের যে সংজ্ঞাটা দিয়েছিলাম এবং বৈশিষ্ট্য দিয়েছিলাম, আশা করি তোমরা সেটা পরীক্ষা শেষ করে সেই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা নিয়েছো। আমরা পরবর্তীতে আজকে নতুন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরলরৈখিক সংগঠনের সুবিধাসমূহ। সরলরৈখিক সংগঠনের কি কি সুবিধা আছে বা সরলরৈখিক সংগঠন আমরা কেন নিব, এই এতগুলো সংগঠনের মধ্যে থেকে সরলরৈখিক সংগঠন, কমিটি সংগঠন আছে, সরলরৈখিক সংগঠন আছে, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে। এর মধ্যে সরলরৈখিক সংগঠনের কি সুবিধা সেটা আমরা জেনে রাখব। তাহলে সরলরৈখিক সংগঠনের যে সুবিধাগুলো সেগুলো আমরা একটু জেনে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসি। কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বন্টন। কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বন্টন। তারপর 2 নম্বর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন। 3 নম্বর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। 4 হচ্ছে নির্বাহীর দক্ষতা বৃদ্ধি। নির্বাহী যে রয়েছে সেই নির্বাহীর দক্ষতা বৃদ্ধি। 5 হচ্ছে পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। এবং 6 হচ্ছে স্থায়ী ও শক্তিশালী সংগঠন। তাহলে এই যে 6টি সুবিধা দেখলাম, এই 6টি সুবিধা সম্পর্কে এবার আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে পড়াগুলো লক্ষ্য করো, আশা করি তোমাদের পড়াগুলো ভালো লাগবে এবং এগুলো পরবর্তীতে তোমরা যে সময় পড়বে তোমাদের পড়াটা অনেক বেশি সহজ হবে। অতএব ক্লাসে যে সময় পড়ানো হয় ক্লাসগুলো তোমরা অবশ্যই, যেহেতু রেকর্ড থাকে, এগুলো বারবার শুনতে পারবে, তো তোমরা এই রেকর্ডগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। আর যেটা বারবার বলা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে এসে তোমাদের নাম এবং রোল নাম্বারগুলো লিখবে, যাতে আমরা তোমাদের উপস্থিতি নিতে পারি। যাই হোক, এবার আমরা আমাদের আলোচনার মূল স্থানে চলে আসি। সুবিধা 1 নম্বরে আমরা এখানে যেটা পাচ্ছি, কর্তৃত্ব দায়িত্বের সুস্পষ্ট বন্টন। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক সংগঠনে প্রতিটা ব্যক্তিকে তার কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া হয় এবং সেই আলোকেই সে তার কাজগুলো করে থাকে এবং তার অধস্তনকে সেইভাবে কাজ করার জন্য আদেশ দেয়। সেই অধস্তন আবার সেইভাবে কাজগুলো করে ঊর্ধ্বতনকে জবাবদিহি করে থাকে। তাহলে এই বিষয়গুলো কি? কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বন্টন। যিনি কর্তা তাকে কর্তৃত্ব প্রদানের জন্য ক্ষমতা প্রদান করা হয় এবং দায়িত্বের সুস্পষ্ট বন্টন এবং দায়িত্ব প্রদান করা হয়। কোনো কারণে যে কার কি দায়িত্ব পালন করতে হবে এবং কোনো ধরনের যাতে ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেই বিষয়টাও এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়। কারণ কর্তৃত্ব এবং দায়িত্ব এটা যদি সমপর্যায়ে না হয় তাহলে এখানে কিন্তু নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। কর্তা কর্তৃত্ব প্রদান করবে এবং তার কাজের আওতা কতটুকু, পরিধি কতটুকু এবং তার দায়িত্ব কতটুকু, এই বিষয়ে তাকে অবশ্যই জানতে হবে। আর সেটা যদি সুস্পষ্টভাবে হয় সেটা আরো বেশি মঙ্গলময়, আর সেটা অবশ্যই দরকার। সরলরৈখিক সংগঠনে এই বিষয়টা নিশ্চিত করা হয়। এরপর 2 নম্বরে আমরা পাচ্ছি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন। যেহেতু এখানে একজন ঊর্ধ্বতন বা যিনি দায়িত্বপ্রাপ্ত হন তিনি তার মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কোনো
সময়ের প্রয়োজন পড়ে না, অনেক সময়ই তার প্রয়োজন পড়ে না, যেহেতু সে একাই, অতএব সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। অন্যান্য সংগঠন যেমন সরলরৈখিক ও পদস্থ সংগঠনের ক্ষেত্রে ঊর্ধ্বতনের সহায়তার প্রয়োজন পড়ে, তাদের পরামর্শ, আবার অনেক সময় দেখা যায় সেই পরামর্শ মনমতো হয় না, নানা ধরনের ভুল বুঝাবুঝি বা জটিলতা বা নানা ধরনের মতানৈক্যের সৃষ্টি হয়। কিন্তু সরলরৈখিক সংগঠনে যেহেতু ব্যক্তি একাই সিদ্ধান্ত দিতে পারে, সেই ক্ষেত্রে সেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে সেই সিদ্ধান্ত বাস্তবায়নটাও অনেক বেশি সহজ হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির চিন্তা ভাবনা, ব্যক্তির যে মতামত প্রকাশের অধিকার, সেটা অতি দ্রুত সংগঠিত হয়, আর এর ফলে কাজ বাস্তবায়নে অনেক বেশি সহজ এবং দ্রুততার সহিত হয়ে থাকে। তৃতীয় নম্বর আমরা যেটা পাচ্ছি, সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। যেহেতু এখানে বলা হচ্ছে যে সরলরৈখিক সংগঠনকে কিন্তু সামরিক যে রয়েছে সংগঠন তার সাথে তুলনা করা হয়। কারণ সামরিক সংগঠন কেন বলা হচ্ছে? সামরিক বাহিনীতে সাধারণত কি করা হয়, একজন ঊর্ধ্বতন যে আদেশ দিয়ে থাকেন, অধস্তন সেটা মেনে চলতে বাধ্য হয়। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে কাজগুলো নিচের দিকে নেমে আসে এবং জবাবদিহিতা আস্তে আস্তে উপরের দিকে আসে। তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু সামরিক একটি সংগঠনের উদাহরণ। আর এই সরলরৈখিক সংগঠনও কিন্তু সেম একটা বিষয়, একই বিষয়। যেহেতু জবাবদিহিতা কর্তৃত্ব রেখা, মানে উপর থেকে নিচের দিকে সরলরেখা আকারে নেমে আসে। কর্তৃত্ব রেখা যেহেতু উপর থেকে নিচের দিকে আসে, তাহলে জবাবদিহিতাওটা কিন্তু নিচ থেকে উপরের দিকে আসে। এক্ষেত্রে যে বলা হলো সামরিক সংগঠন, তার সাথে কিন্তু মিলে যাচ্ছে। আর মিলে যাওয়ার কারণে তাদের সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা পায়, কারণ কেউ কারো দায়িত্ব একজন আরেকজনের উপরে দিতে পারে না। দায়িত্ব যে রয়েছে সে দায়িত্ব সম্পর্কে তাকে অবশ্যই নিশ্চিতভাবে পালন করতে হয় এবং এটার জন্য জবাবদিহি করতে হয়। তাহলে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়, কারণ এখানে যে দায়িত্ব রয়েছে, যে কর্তব্য রয়েছে, যে ক্ষমতা রয়েছে, তাকে সেটা স্পষ্টভাবে বলে দেয়া হয় যে তোমার এটা দায়িত্ব, এটা কর্তব্য এবং এটা তোমার ক্ষমতা। সেই বিষয় সম্পর্কে সে অবশ্যই ধারণা রেখে একজন ঊর্ধ্বতন, এবং সে অনুযায়ী সে কাজ বাস্তবায়ন করে থাকে। এবং বাকি কাজে যদি কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তার জন্য সে দায়ী থাকে। এই জন্য সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন ঊর্ধ্বতন সবসময় কি থাকেন, সচেষ্ট থাকেন। এই জন্য বলা হয় সরলরৈখিক সংগঠনের ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা পায়, কারণ সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একজন ঊর্ধ্বতন সবসময় চেষ্টা করেন। এই জন্য তার সর্বোচ্চ শৃঙ্খলার বিষয়টা নিশ্চিত করা সহজ হয়। নির্বাহী দক্ষতা বৃদ্ধি। নির্বাহী বলতে বোঝাচ্ছে কি? তাহলে নির্বাহী দক্ষতা বৃদ্ধি, তাহলে নির্বাহী দক্ষতা বৃদ্ধি। এরূপ সংগঠন কাঠামোতে একজন নির্বাহীকে তার দায়িত্ব, ক্ষমতা এবং তার যে জবাবদিহিতা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্টভাবে বলে দেওয়া হয়। এই জন্য তিনি কি করেন, অনেক বেশি এই ব্যাপারে সতর্ক থাকেন এবং তিনি নিজেকে দক্ষ করে তোলেন যে এই বিষয় সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে, কারণ এর মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এবং এর ফলে তিনি কি করবেন, তত্ত্বাবধান সুষ্ঠুভাবে করবেন। প্রতিষ্ঠানের পরিচালনা সংক্রান্ত কোনো যাতে ঘাটতি না হয় সেদিকে তিনি দৃষ্টিপাত করবেন এবং প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে তিনি আরো বেশি দক্ষতা অর্জনের চেষ্টা করবেন। এর জন্য নির্বাহী দক্ষতা এখানে বৃদ্ধি পায়। কারণ যে কোনো পর্যায়ে যদি কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে
সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই যদি বুদ্ধিমান হয়ে থাকেন তিনি চেষ্টা করবেন তার দায়িত্বে যাতে অবহেলার সৃষ্টি না হয়। তিনি সেই অবহেলার ক্ষেত্র যদি কোথাও থাকে তাহলে সেখানে তিনি তার যেই জানার বা দক্ষতার অভাব রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন এবং পূরণ করে অবশ্যই তিনি তার দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হবেন। তা না হলে প্রতিষ্ঠানের তার যে ঊর্ধ্বতন থাকবেন তিনি তাকে জিজ্ঞেস করলে তিনি সঠিক জবাবদিহি নিশ্চিত করতে পারবেন না। এর ফলে তিনি তার যে সুনাম বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার কাছ থেকে যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। এই জন্য নির্বাহী দক্ষতা বৃদ্ধি, এক কথায় আমরা সহজ ভাষায় বলতে পারি যে সহলৌকিক সংগঠনে নির্বাহী দক্ষতা বৃদ্ধি পায় এই কারণে একজন নির্বাহী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি তার সফলতার জন্য প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে দক্ষতা রয়েছে সেগুলো সচেষ্টভাবে পালনের জন্য অনেক বেশি ভূমিকা পালন করে থাকেন। কারণ প্রতিষ্ঠানের যে তত্ত্বাবধান প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের সাথে সামগ্রিক যে বিষয়গুলো সেগুলো এখানে অনেক বেশি মুখ্য ভূমিকা পালন করে থাকে। কারণ এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একজন নির্বাহী যদি দক্ষ না হন তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানে তার যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে তিনি যে তার ব্যর্থতা সেটা তিনি অস্বীকার করতে পারবেন না। এই জন্য কি করতে হবে, নির্বাহী দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব আরোপ করা হয়েছে এই কারণ একজন নির্বাহী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহলৌকিক সংগঠনে যেহেতু সুস্পষ্টভাবে তার দায়িত্ব সম্পর্কে জানেন, এই জন্য তিনি অবশ্যই দক্ষতা আনয়নের ক্ষেত্রে সচেষ্ট হবেন। 5 নম্বর আমরা পাচ্ছি পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। পদোন্নতি এই জন্য বলা হচ্ছে যেহেতু এই কাজগুলো ধাপে ধাপে পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, যেহেতু এখানে বলা হচ্ছে যে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরলরেখা আকারে নেমে আসে। কর্তৃত্ব রেখা মানে এক কর্তা থেকে আরেক কর্তা, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে যাবে এবং সেটা কিভাবে যাবে আগে থেকে ছক করে রাখা, সে সম্পর্কে নির্দেশনা দেওয়া। তাহলে যেহেতু এগুলো দেয়া, তাহলে পদোন্নতি স্পষ্ট পথ নির্দেশক এই জন্য বলা হচ্ছে কারণ যে কাজগুলো ধাপে ধাপে হচ্ছে সে কাজগুলো ধাপে ধাপে হওয়ার কারণে একজন ঊর্ধ্বতন পরবর্তী তার যে উপরের ধাপ সেই ধাপে চলে যাবে। একজন ঊর্ধ্বতনের নিচে যে আছে তার দক্ষতা এবং অভিজ্ঞতা বা তার যে যোগ্যতা সেটার ভিত্তিতে সে তার পদোন্নতি পাবে। যেহেতু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হচ্ছে ধাপে ধাপে, প্রতিষ্ঠানের জবাবদিহিতা হচ্ছে ধাপে ধাপে, তাহলে সেই ক্ষেত্রে পদোন্নতিটাও ধাপে ধাপেই হবে। এই জন্য বলা হচ্ছে পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। একজন ঊর্ধ্বতন যে সময় কাকে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়গুলো সরলরেখা আকারে স্পষ্টভাবে বলে দেয়া থাকে, যে কে কার অধীনে থাকবে, কে কার কাছে জবাবদিহি করবে, সেই বিষয়গুলো যদি স্পষ্টভাবে দেয়া থাকে তাহলে সেখান থেকেই কিন্তু একটা নির্দেশনা পাওয়া যায় যে পদোন্নতির স্পষ্ট একটা পথ নির্দেশক। এই জন্য বলা হচ্ছে কারণ যে যাকে জবাবদিহি করবে বা যে যাকে নিয়ন্ত্রণ করবে সেটার উপর ভিত্তি করেই কিন্তু পদোন্নতি হচ্ছে। ধরা গেল যে পদোন্নতির ক্ষেত্রে আমরা সাধারণত ধরে নিলাম এখানে তিনটি ধাপ, যেমন এখানে বলা হলো ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক। তাহলে এই দুইটি ধাপ, সহকারী ব্যবস্থাপক আর ব্যবস্থাপক। তাহলে এই যে সহকারী ব্যবস্থাপক আর ব্যবস্থাপক, এখানে ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করে থাকেন কাকে? সহকারী ব্যবস্থাপককে। তাহলে যেহেতু এখানে সহকারী ব্যবস্থাপক জবাবদিহি করে থাকেন ব্যবস্থাপককে আর ব্যবস্থাপক জবাবদিহি করে থাকেন মহাব্যবস্থাপককে, তাহলে এখানে তিনটি, ব্যবস্থাপক আর হচ্ছে সহকারী ব্যবস্থাপক। তাহলে যেহেতু এভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, তাহলে আমরা এখানে পদোন্নতির বিষয়টা যদি বলি, তাহলে যিনি রয়েছেন সহকারী ব্যবস্থাপক তার পদোন্নতি হলে তিনি এখানে ব্যবস্থাপক হচ্ছেন, আর ব্যবস্থাপক যদি পদোন্নতি হয় তাহলে তিনি হয়ে যাচ্ছেন মহাব্যবস্থাপক। তাহলে এই বিষয়গুলো যেভাবে আসে সেই জন্য বলা হচ্ছে
পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। যেহেতু এখানে আগে থেকেই নির্দেশ করে দেয়া যে কে কাকে নিয়ন্ত্রণ করবে, তাহলে যে নিয়ন্ত্রিত হচ্ছে সে যদি পদোন্নতি পায়, সে তার ঊর্ধ্বতন যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই পর্যায়ে চলে আসবে, এটাই স্বাভাবিক। এর জন্য বলা হচ্ছে পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। এরপর আমরা পাচ্ছি 6 নম্বরে স্থায়ী ও শক্তিশালী সংগঠন। স্থায়ী ও শক্তিশালী সংগঠন। সরলরৈখিক সংগঠন হচ্ছে একটি স্থায়ী ও শক্তিশালী সংগঠন। এটা কেন বলা হচ্ছে? কারণ সরলরৈখিক সংগঠনে যেহেতু সবকিছু স্পষ্ট করে বলা, তাহলে এখানে ঝামেলা নেই, জটিলতা নেই এবং নানা ধরনের বিশৃঙ্খলা থেকে মুক্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য এটা একটি শক্তিশালী এবং স্থায়ী সংগঠন। কারণ যেটা যত বেশি ঝামেলা মুক্ত হবে সেটা তত বেশি শক্তিশালী হবে এবং তত বেশি স্থায়ী হবে। আর যেটার মধ্যে ঝামেলা থাকবে, নিয়ন্ত্রণ কে কাকে করবে, কে কার নিকট জবাবদিহি করবে, কে কাকে কর্তৃত্ব করবে, কার কি দায়িত্ব, কার কি ক্ষমতা, এগুলো যদি স্পষ্টভাবে বলে দেয়া না থাকে বা পদোন্নতি একজনকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হয়, তাহলে সেখানে অবশ্যই প্রতিষ্ঠানের মধ্যে যে কর্তৃত্ব রেখার যে একটা সীমা রেখা, সেটা অতিক্রম হয়ে যাবে। আর সেটা অতিক্রম হয়ে গেলে প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের দুর্বল হয়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠান স্থায়ী হবে না। এর জন্য বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন একটি স্থায়ী এবং শক্তিশালী সংগঠন। যেহেতু সবকিছুই বলা, কে কাকে নিয়ন্ত্রণ করবে, কে কাকে কখন জবাবদিহি করবে, কার কি দায়িত্ব, কার কি কাজের আওতা, সেই বিষয়গুলো যেহেতু স্পষ্টভাবে বলে দেয়া থাকে, এই জন্য সেই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন এবং সেটি একটি স্থায়ী সংগঠন। কারণ এই সংগঠন সহজে বিনষ্ট হবে না। যদি কেউ দায়িত্বপ্রাপ্ত থাকে, সে যদি কোনো কারণে কাজ করতে না পারে, তার অবর্তমানে কি করবে সেটাও এখানে নির্ধারিত থাকে। এই জন্য বলা হচ্ছে এটা একটি শক্তিশালী সংগঠন এবং এটি একটি স্থায়ী সংগঠন। দ্বৈত অধীনতা এখানে ও সাংগঠনিক জটিলতা না থাকায়, দ্বৈত অধীনতা বলতে বোঝাচ্ছে কি, যে দুইজনের অধীনে থাকে না এবং সাংগঠনিক কোনো জটিলতা নেই। যেহেতু এখানে বলা হচ্ছে যে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরলরেখা আকারে নেমে আসে, একজন থাকবেন, তিনি আস্তে আস্তে নিচের দিকে তার কর্তৃত্ব দিবেন, আর উপরে নিচে যে থাকবে সে আস্তে আস্তে জবাবদিহিতা উপরের ব্যক্তির কাছে দিবেন। এই জন্য বলা হচ্ছে এখানে দ্বৈত অধীনতা নেই, কোনো দুইজনের অধীনে কেউ কাজ করবে না, আর এখানে জটিলতা নেই। এইগুলো না থাকার কারণে এটি একটি স্থায়ী এবং শক্তিশালী সংগঠন। তাহলে আমরা আজকে যেটা শিখলাম যে সরলরৈখিক সংগঠনের সুবিধা। সরলরৈখিক সংগঠন কেন, এতগুলো সংগঠন থাকতে সরলরৈখিক সংগঠন কেন আমরা গ্রহণ করতে পারি, যেগুলো বললাম আরেকবার আমরা দেখে নিই। কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বন্টন। কর্তৃত্ব, কর্তাকে এবং কর্তা দায়িত্ব কি সেগুলো একেবারে স্পষ্টভাবে বন্টন করে দেয়, যে কার কি দায়িত্ব, কে কর্তা, এই বিষয়গুলো স্পষ্টভাবে বলে দেয়া থাকে। তারপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন। যেহেতু সবকিছু বলে দেওয়া থাকে, এর ফলে কি হয়, আরেকজনের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না, একজন ব্যক্তি সরাসরি নিজেই সিদ্ধান্ত দিতে পারে। আর সিদ্ধান্ত দিতে পারে বিধায় তার সময় অপচয় হয় না। এই জন্য সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয় এবং বাস্তবায়ন করাও অনেক বেশি সহজ হয়। সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। সর্বোচ্চ শৃঙ্খলা, যেহেতু এখানে সরলরেখা আকারে ধাপে ধাপে আস্তে আস্তে কাজগুলো হচ্ছে, অতএব এখানে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে। কারণ নিয়মগুলো ছক আকারে হচ্ছে এবং এটি একটি সামরিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট। যেমন সামরিক কাজগুলো শৃঙ্খলার মধ্যে হয়, তেমনিভাবে সরলরৈখিক সংগঠনের কাজগুলো শৃঙ্খলার মধ্যে হয়। তারপর হচ্ছে নির্বাহীর দক্ষতা বৃদ্ধি। যেহেতু একজন নির্বাহী, তিনি স্পষ্টভাবে তার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল, সেই জন্য তিনি কি করে থাকেন, পরিচালনাগত বা তত্ত্বাবধানগত যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো নিয়েই তিনি কাজে অংশগ্রহণ করেন। তার প্রয়োজনীয় যে তথ্যগুলো দরকার সেগুলো নিয়েই তিনি কাজ করেন। এই জন্য তাকে অনেক বেশি দক্ষ হতে হয়। এই জন্য বলা হচ্ছে নির্বাহীর দক্ষতা বৃদ্ধি। এবং তিনি যেহেতু ধারাবাহিকভাবে কাজ করছেন, এই জন্য তার দক্ষতা এমনিতেও পূর্ব থেকে যেমনি থাকে, তারপর
কাজগুলো অনেক বেশি সুস্পষ্টভাবে তিনি করতে পারেন। কারণ এখানে সকল তত্ত্বাবধান এবং এবং যাবতীয় কাজ সম্পাদনের ক্ষেত্রে তাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক, যেহেতু কাজগুলো ধারাবাহিকভাবে হচ্ছে, অতএব পদোন্নতির বিষয়গুলো ধারাবাহিকভাবেই হবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে 6 নাম্বার, যেটা শেষে পাচ্ছি, স্থায়ী শক্তিশালী সংগঠন। যেহেতু সংগঠনের কাজগুলো আমাদের জটিল পর্যায়ে পড়ে না, সংগঠনে দ্বৈত অধীনতা নেই, সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা কম থাকে, যেহেতু কাজগুলো আগে থেকে স্পষ্ট, কে কাকে নিয়ন্ত্রণ করবে, কার কি দায়িত্ব কর্তব্য, সেই বিষয়গুলো থাকে এবং জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়। এই জন্য এটি একটি স্থায়ী, মানে সহজে ভেঙে পড়ে না এবং এটা সবচেয়ে বেশি অন্যান্য সংগঠন থেকে শক্তিশালী। তাহলে আশা করি আমরা যেই পড়াটা আজকে পড়লাম, এই পড়াটা তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই পড়াগুলো সাথে সাথে পড়ে ফেলবে, কারণ তোমাদের যেহেতু অনলাইনে প্রতিদিনই ক্লাস হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে আমাদের পড়াগুলো যদি আমরা এইভাবে সাথে সাথে পড়ে ফেলি, তাহলে আমাদের দেখতে পাবো যে সপ্তাহ শেষে ভালো একটা পড়া আমরা শেষ করতে পেরেছি। আর যদি পড়াগুলো রেখে দেই, তাহলে দেখবো যে পড়াগুলো আমাদের থেকেই যাবে, পরবর্তীতে আমরা আবার যে পরীক্ষা দিব, সেই পরীক্ষার সময় আমাদের পড়াগুলো একেবারেই নতুন মনে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখান থেকে পড়াগুলো ভালো মতো পড়ে নাও, এবং আমার লেকচার যেহেতু তোমাদের এখানে রেকর্ড করা থাকবে, তোমরা যে কোনো সময় এগুলো আবার শুনে তোমাদের পড়াগুলো যাচাই করে দেখতে পারো। আশা করি তোমাদের পড়াগুলো খুব ভালো লাগছে। আর আবারও আমি বলছি, তোমরা কমেন্ট বক্সে এসে তোমাদের নাম এবং রোল নাম্বারগুলো লিখে দাও। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।